তুষার ধস দেখার অভিজ্ঞতা রয়েছে পর্বতারোহণ করতে গিয়ে নেপালে বা বিশ্বের অন্যত্র, এমনকি এদেশেরও বিভিন্ন ধরনের প্রতিকূল পরিস্থিতির মধ্যে পড়তে হয় তাদেরকেও। কিন্তু নেপালের ঘটনাটা অন্য আঙ্গিক তৈরি করেছে যে আগামী দিনে এই সমস্ত প্রথাগত যে ট্রেকিং রুট সেগুলিকে ব্যবহার করে সামিট করা বা অন্যত্র পৌঁছানো সম্ভব হবে কিনা, আর যদি হয়ও সেক্ষেত্রে দাঁড়িয়ে সেটা কতটা চ্যালেঞ্জিং এবং সময় সাপেক্ষ হতে পারে। আমার সাথে পর্বতারোহী দেবদাস জুন্দি আছে, আমি তার কাছে আসবো। আপনারা তো বহু সময় ধরে এই ধরনের পরিস্থিতি দেখেছেন, নিজেরাও সামিট করতে গিয়ে দেখেছেন, এই নেপালের পরিস্থিতি কতটা কঠিন আপনাদের মনে হচ্ছে? প্রথমেই জানাই যেটা গতকাল ঘটনা ঘটেছে নেপালের আসুয়াতে, তাতে যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রতি আমার শ্রদ্ধা রইল। এইরকম ঘটনা তো প্রথম নয়, আদিকাল থেকে এরকম ঘটনা হয়ে এসছে। এখন হয়তো আপনাদের এই মিডিয়া দৌলতে আমরা সাধারণ মানুষ অনেক বেশি করে জানতে পারছেন। প্রথমত যে এই জায়গাগুলো যখন আমরাও পর্বতে যাই, আমরা একটা সম্ভাব্য খবর নিয়ে যাই যে কি ওয়েদার কন্ডিশন রয়েছে বা আইস কন্ডিশন কি রয়েছে, কিন্তু তার মানে এই নয় যে এই রকম বিপদ বা এইরকম ধস বা হবে না। যদি আমরা বলি অ্যাভালাঞ্চের কথা, তো অ্যাভালাঞ্চের প্রেডিক্ট করতে পারি যে হতে পারে কি পারে না, কিন্তু সব কিছু আমাদের হাতে নয়। বিশেষ করে এই হরপাবানের ক্ষেত্রে কারো তো কিচ্ছু করার নেই। আর যেই রুটটায় হয়েছে, যেই রুট দিয়ে নেপাল হয়ে টিবেটের মধ্যে মানুষ কৈলাসের লোকে যাত্রা করেন, যার অনেক লোক ছিলেন, মানে যা খবর আছে নেপাল গভর্নমেন্টের যে রিপোর্টটা কালকে দিয়েছেন, প্রায় 80 জন মতো ভারতীয় রয়েছে। 644 সর্বমোট বলা হয়েছে এবং 178 জন ভারতীয়। আমি যারা মানুষ কৈলাসে যাচ্ছিলেন তাদের কথা বললাম। এর বাইরে যেভাবে দেখেছি আমরা সোশ্যাল সাইডে বা নিউজে, এই সংখ্যাটা 5000-এর কম হওয়ার কথা নয়। কত আজকে আমি দেখছিলাম যে কিছু দেহের ক্ষেত্রে বডির অর্ধেক আছে, কারো পা পাচ্ছে, আর্মি রেস্কিউ করছেন, লোকাল লোক সঙ্গে রয়েছেন, আমাদের ভারত থেকেও আর্মিরা গেছেন। এই রুটটা যেটার ক্ষতি হবার হয়ে গেছে, কিন্তু এই রুটে যে ভবিষ্যতে যাওয়া যাবে না এইরকম ব্যাপারটা আমরা বলবো না। বহুবার তো আমরাও হয়, যখন যদি মাউন্ট এভারেস্টের কথা বলি বা 8000 মিটার পিক্সের, আমার আগে সহযাত্রী যিনি যেই রুট থেকে গেছেন, পরবর্তী ওই 5 মিনিটের মধ্যে সেটা থেকেই যে আমি যেতে পারবো এর তো কেউ গ্যারান্টি দিতে পারে না। ধস হয়, নতুন রাস্তা খোলে, আমরা নতুনভাবে বাঁচি, নতুন আশা নিয়ে বাঁচি। এরকমভাবেই আশা নিয়ে আমাদের এগোতে হবে, এরকমভাবেই আমরা চলবো। কিন্তু প্রাকৃতিক নিয়মে সব কিছুই ঠিকঠাক হবে। আর আমাদের মনে হয় এই প্রকৃতিকের জিনিসপত্র নিয়ে খুব বেশি এক্সপেরিমেন্ট করা মনে হয় উচিত নয়। আপনারা নিজেরাও ট্রেকিং করতে গিয়ে বারবার অতীতেও যখন আপনাদের সাথে কথা হয়েছে আপনারা বলেছেন যে হিমালয়ের চরিত্র ক্রমাগত বদল হচ্ছে, এবং হিমালয়ের মধ্যে যেভাবে পরিকল্পনা ছাড়া নির্মাণ কার্য হয়েছে তাতে হিমালয়ের চরিত্র বদল হচ্ছে, এবং যেভাবে একের পর এক ব্রিজ কালকে ভেসে চলে গেছে ভেঙে, বোল্ডারকে দেখতে পাওয়া যাচ্ছে সে নদীর স্রোতে ভেসে চলে যাচ্ছে। তো সেটাকে কি তৈরি করা খুব তাড়াতাড়ি সম্ভব হবে, মানে পুরনো অবস্থায় ফিরিয়ে আনা? আমি আপনাকে একটা ছোট ঘটনা বলি। প্রায় বছর 20 আগে ডুয়ার্সের একটি খুব ভয়াবহ বন্যা হয়েছিল। সালটা আমার এই মুহূর্তে মনে নেই, সম্ভবত 2008-9 কাছাকাছি হবে, আপনারা বলতে পারবেন। তো আমি তখন ওখানে ছিলাম। এরকমভাবে ভুটান থেকে আগত নদীর এরকম ফ্লাশ ফ্লাডে প্রায় গোটা 10-12 চা বাগান, যেখানে ধরুন প্রায় 3 ফুট 3.5 ফুট চা বাগান গাছগুলো সব বালির তলায় চলে গেছে, হয়ে গেছে। কিন্তু সেটাকে রেকটিফাই করে ফিরিয়ে আনতে আরো বছর 5 গেছে। তো সেই জায়গাটাকে করতে সময় অবশ্যই লাগবে। আর যেভাবে আমরা করছি, আমরা যে আমাদের এখানেও যদি দেখি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমরা দেখছি নতুন রাস্তা তৈরি হচ্ছে কোনো সুবিধার্থে, তো আমরা সবকিছুই আমাদের সুবিধার্থে করছি। প্রকৃতির জন্য আমরা কতটুকু ভাবছি? আমরা দুটো গাছ লাগিয়ে দিলাম, সেই গাছটার পরিচর্যা কতটুকু করছি? গাছটা যেভাবে লাগালাম সেই গাছ সেই জায়গা সেই মাটি ধরে রাখতে পারবে কি পারবে না, আমরা সেটাও কি দেখতে পাচ্ছি? যেই ধরুন আমরা যে হিমালয় নব পর্বত রোজ গড়ছে, রোজ ভাঙছে, তার সাথেও আমাদের সেইভাবে অ্যাডজাস্ট করে চলতে হবে। আমি আমার ইচ্ছা মতো আমার রাস্তা চড়া করতে হবে বলে এই উন্নয়নের নামে আমরা যেভাবে প্রকৃতিকে ধ্বংস করছি, কোনো সময় আমাদের মনে হয় প্রকৃতি তার শোধ নিচ্ছে। আপনি নিজে অনেক রেস্কিউ মিশনে কাজ করেছেন অন্তত গত কয়েক বছর, এবং নেপালে গিয়েও করেছেন। যারা রেস্কিউয়ের কাজ করছে অনেকের সাথে আপনাদের চেনা পরিচিতও রয়েছে, যোগাযোগ থাকে, তারা কি বলছে পরিস্থিতি কতটা ভয়াবহ? আমার সাথেও গতকাল কথা হয়েছে কোনো একজন শেরপার, তো তারা আজকের ওখানে যাচ্ছে, তারা তাদের মতো সব জিনিসপত্র নিয়ে। পরিস্থিতি খুবই ভয়াবহ।
খুবই বড় একটা জনপদ, প্রায় 5-6টা জনপদ ভেসে গেছে। এখন তাদের কাজ হচ্ছে আগে যেই বডিগুলো তারা পাচ্ছে, দেহগুলো তারা পাচ্ছে, সেইগুলোকে আগে নেওয়া, তারা চাইছে সেগুলো, আর যারা গৃহহীন হয়ে রয়েছেন যত মানুষ তাদের আশ্রয় দেওয়া। তার পরবর্তীকালে তারা যাবেন, রাস্তা পরিষ্কার করবেন, কতটা কি করবেন, তারা সেরকম একটা পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন। শুনতে পাচ্ছি চায়নার দিক থেকেও কিছু আর্মি তারাও এদিকে শুরু করেছেন হেল্প করা। আর এটা হচ্ছে যে এই রুটটা দিয়ে কতদিনের মধ্যে আবার পুনরায় কৈলাস মানস সরোবর যাওয়া যাবে, নাকি যেহেতু মোটরেবল রুট ছিল, অনেকে পছন্দ করতেন এটা দিয়ে যাওয়া, এটা কার্যত বন্ধই বলা চলে? হ্যাঁ, সে তো এখন এই মুহূর্তে বন্ধই, আগামী হয়তো আরও হয়তো বন্ধ থাকতে পারে। এবার সবকিছু নির্ভর করছে সরকার, নেপাল সরকার কিভাবে কতটা এগোচ্ছেন, কতটা তাড়াতাড়ি কাজ করছেন, তার উপর অনেক কিছু নির্ভর করছে। যদি কেউ যেতে চায় কৈলাস মানস সরোবর, কোথা দিয়ে যেতে পারবে? না, যারা দেখুন, যারা বাই রোড যান তারা তো এই রুটটাকে ইউজ করেন। আরেকটা যেটা হয়, আমাদের উত্তরাখণ্ড থেকে যে রাস্তা জিলিপুর লেক পাস হয়ে যেটা যায়, যেটা পায়ে যান, তারা ওই রাস্তাটি ইউজ করেন বরাবর। কিন্তু অনেক মানুষ আছেন যারা হয়তো যেতে চান, হয়তো পায়ে যাওয়ার ক্ষমতা নেই, তাদের কাছে তো এটা ছাড়া গতিও ছিল না। এখন ভবিষ্যতের দিকে আমাদের তাকিয়ে থাকতে হবে। আর একটা শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে পর্বতারোহীদের কাছে নেপাল একটা মানে আবেগের জায়গা, কাঠমান্ডু তার পর্বতারোহণের গোটা জায়গাটা নিজেদের কতটা খারাপ লাগছে, কারণ আপনারা বহু সময় সেখানে পর্বতারোহণের জন্য কাটিয়েছেন এই পরিস্থিতিতে? 2015-তে যখন ভূমিকম্প হয়েছে তখন আমি ওখানে ছিলাম, আপনি হয়তো জানেন, আপনারাও ছিলেন, যে তখন আমরা দেখেছি যে মানুষদের, আমরা গেছিলাম আমাদের এখান থেকে যারা পর্বতারোহী গেছিলেন তাদের সাহায্যের জন্য, কিন্তু কখনো কখনো নিজের সেই আবেগকে আটকে রাখতে পারিনি, যখন দেখছেন চোখের সামনে নেপালের যারা আদিবাসী যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের দিকে হাত বাড়িয়ে দিতে। আমরা জানি না কতটুকু করতে পেরেছি, হয়তো সম্ভবও নয়, অতটা সম্ভবও নয়, কিন্তু সত্যিই খারাপ লাগছে। কারণ যেই নেপাল আমাদের কাছে স্বর্গরাজ্য, আমাদের মানে মাউন্টেনিয়ারদের কাছে, সেই নেপালের বারংবার এইরকম মানে মানে ঘটনা আমাদের সত্যি খুবই খারাপ লাগে, বিশেষ করে সেখানকার সাধারণ মানুষগুলো, খুবই খারাপ লাগে। বারবার প্রাকৃতিক বিপর্যয়ের শিকার হচ্ছে নেপাল, এবং যে পরিস্থিতি হয়ে গিয়েছে এখান থেকে বেরিয়ে আসাটা যে মস্ত বড় চ্যালেঞ্জিং, প্রত্যেকেই মানছেন। তবে তারা আশাবাদী, এর আগেও বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়কে রুখে দাঁড়িয়ে পুনরায় গঠন করা হয়েছে। তবে এক্ষেত্রে দাঁড়িয়ে যে ধরনের ক্ষতি হয়েছে, কত তাড়াতাড়ি এটাকে পুনরায় সারিয়ে তোলা সম্ভব তা নিয়ে চিন্তা রয়েছে সকলের মধ্যেই। ক্যামেরা সুব্রত জানার সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা।